হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? চলো, প্রত্যেক দিনের মতো আজকেরও কিন্তু ইউটিউব ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা জানো যে ইউপিএসসি সিএসই 2026-এর জন্য ডেলি কিন্তু আমরা অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করছি। কম্পা একাডেমি ইউটিউব চ্যানেলে। কম্পা একাডেমি কিন্তু ইউটিউব চ্যানেলে তোমরা ইউটিউবে তোমরা সার্চ করবে কম্পা একাডেমি। সার্চ করার পরে প্লেলিস্ট অপশানে ঢুকবে। প্লেলিস্ট দেখবে ভিডিও লেখা আছে, ভিডিও, শর্টস, লাইভ, পডকাস্ট, প্লেলিস্ট। তোমরা প্লেলিস্ট অপশানে ঢুকবে। প্লেলিস্ট অপশানে ঢোকার পরে ওখানে দেখবে পরপর দেখবে ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা ডেলি চেষ্টা করছি ইউপিএসসি সিএসসি 2026-এর জন্য আমরা বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে আমরা অ্যান্সার রাইটিং তৈরি করার। কারণ প্রত্যেক বছর দেখছি কিন্তু আইএসএ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং বাংলায় লিখে কিন্তু স্টুডেন্ট ইউপিএসসি ক্লিয়ার করছে। এবছর এখনও পর্যন্ত পাওয়া সংবাদ অনুসারে 11 জন কিন্তু ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল ক্যাডার থেকে পেয়েছে এবং তার মধ্যে 6 জন হচ্ছে বাংলায় লিখে। দেখো, আমরা যে প্রশ্ন উত্তর তোমাদের জন্য নিয়ে এসেছি, এই হচ্ছে প্রশ্ন উত্তর। তো প্রত্যেকে খুব ভালোভাবে স্টাডি করো, ভালোভাবে পড়াশুনো করো। এবং আমাদের কিন্তু ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 4 তারিখ থেকে, যার ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অফিসিয়াল যে ব্যাচ শুরু হচ্ছে জুন মাসের 4 তারিখ থেকে। যদি কেউ মনে করো খুব সুন্দরভাবে ইউপিএসসির প্রিপারেশান নেবে, প্রিলিমস, মেন্স, সেই প্রিলিমস এবং মেন্সের জন্য, সেই সাথে প্রিলিমসের জন্য সিস্যাট পেপার থেকে শুরু করে এসএ পেপার, ইথিক্স, ইন্টিগ্রেটেড অ্যাপটিটিউড, খুব সুন্দরভাবে কিন্তু তোমরা প্রিপারেশান নেবে, তাহলে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ব্যাচ ডিটেলস দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার 9734912260। এটা আমাদের কম্পা একাডেমি অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নেবে। শুধুমাত্র বাংলা না, কেউ যদি মনে করো ইংলিশে লিখবে, ইংলিশেরও কিন্তু ম্যাটেরিয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওকে, চলো আমরা শুরু করি 2026-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বেসড স্টাডি। চলো কোয়েশ্চেন দেখো, মন দিয়ে কোয়েশ্চেন দেখো কি বলছে। দেখো, মন দিয়ে দেখো। বলছে, দেখো, ইউপিএসসি সিএসসি 2026 মেন্স কোয়েশ্চেন অ্যান্সার বা কোয়েশ্চেন অফ কম্পা আইএস একাডেমি। ওকে, দেখো কোয়েশ্চেন কি বলেছে। দেখো, কোয়েশ্চেন কিন্তু ইন্ডিয়ান ইকোনমি, কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে। ওকে, কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে। কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন বলেছে হোয়াট আর দ্য কি চ্যালেঞ্জেস ফেসিং ইন্ডিয়াস সার্ভিস সেক্টর ডিসপাইট ইস ইকোনমিক ডমিনেন্স। তার মানে কি, অর্থনৈতিক আধিপত্যবাদ, ইকোনমিক ডমিনেন্স থাকা সত্ত্বেও ইন্ডিয়ার সার্ভিস সেক্টর বারবার কিন্তু চ্যালেঞ্জেসের অর্থাৎ মোকাবিলার কিন্তু সম্মুখীন হচ্ছে। কারণ আমরা জানি যে ইন্ডিয়ার সার্ভিস সেক্টর বর্তমান হচ্ছে ডমিনেন্ট রোল করছে। যেমন ধরো টিসিএস, কারণ আমরা জানি যে সবথেকে সহজ বা সবচেয়ে কম পয়সায় লেবার পাওয়া যায় হচ্ছে, বাংলা কথা, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা সমগ্র ভারতবর্ষে। কারণ কি, দেখো, বড় বড় আইটি সেক্টর, যেখানে মনে করো কোনো একটা আমেরিকান প্রজেক্ট বা কোনো নিউজিল্যান্ডের প্রজেক্ট ইত্যাদি, এই সমস্ত কিন্তু বৈদেশিক যে সমস্ত প্রজেক্ট, সেই সমস্ত প্রজেক্টের কিন্তু কাজ হচ্ছে এখানে বসে, ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় বসে, ব্যাঙ্গালোর বসে, বিভিন্ন আইটি সেক্টরে। কারণ কম পয়সায় লেবার কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল বা তথা ভারতবর্ষে কিন্তু অ্যাভেলেবেল। দেখো, আইটি সেক্টর, এর জন্য বলছে ইকোনমিক ডমিনেন্স থাকা সত্ত্বেও যে ইন্ডিয়ার যে সার্ভিস সেক্টরগুলো, সেই সার্ভিস সেক্টরগুলো বিভিন্ন রকম কিন্তু চ্যালেঞ্জেসের কিন্তু সম্মুখীন হচ্ছে। বলছে অ্যান্ড হাউ ক্যান ইট বিকাম মোর ইনক্লুসিভ অ্যান্ড দেখো রেসিলিয়েন্ট। তার মানে কিভাবে এটাকে আরও কিন্তু স্থিতিস্থাপক করা যায় বা কিভাবে এটাকে আরও কিন্তু হচ্ছে সুন্দরভাবে কিন্তু যে এটাকে আরও হচ্ছে করা যায়, মানে আরও হচ্ছে স্থিতিস্থাপক করা যায় বা কিভাবে এটাকে আরও বিকাম কিন্তু মোর ইনক্লুসিভ বা ইনক্লুসিভ করা যায়। দেখো, এখানে দেখো, মন দিয়ে দেখো,
ভূমিকা, কোয়েশ্চেনের ভূমিকা দেখো, ভূমিকা কি বলছে, ভূমিকা হচ্ছে পরিসংখ্যান এবং কর্মসূচি। আচ্ছা তার আগে বলে নিই, কোয়েশ্চেন কিন্তু 15 মার্কসের কোয়েশ্চেন এবং 250 ওয়ার্ড, অর্থাৎ কোয়েশ্চেনের জন্য কিন্তু বরাদ্দ হচ্ছে 250 ওয়ার্ড। তুমি কিন্তু পরীক্ষায় যাবে, পরীক্ষায় গিয়ে কিন্তু সেম কোয়েশ্চেন কমন পাবে, কারণ এই কোয়েশ্চেন হচ্ছে আমাদের হিন্দু নিউজ পেপার, ইন্ডিয়ান এক্সপ্রেস, ওয়ান, গভর্নমেন্ট, তারপরে ইকোনমিক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, বিভিন্ন নিউজ পেপার থেকে কিন্তু মেইন যে সমস্ত ফ্যাক্টগুলো ঘটছে সেগুলো জিস্ট কিন্তু তুলে আমাদের কিন্তু ম্যাটেরিয়ালকে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে, বা তৈরি করা হচ্ছে। দেখো, পরিসংখ্যান কর্মসূচি এবং বাস্তবায়ন মন্ত্রণালয় পরিষেবা খাত অর্থাৎ সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর মানে কি, পরিষেবা খাত, পরিষেবা খাতের উদ্যোগে বার্ষিক জরিপের উপর একটি গবেষণা কিন্তু ফলাফল প্রকাশ করেছে। জরিপ মানে কি, একটা কিন্তু যে ওরা যে একটা মেজারমেন্ট, এক কথায় একটা মেজারমেন্টের উপর কিন্তু তারা একটা ফলাফল প্রকাশ করেছে, যা লক্ষ্যে এই ফলাফল প্রকাশ করেছে বলে কিন্তু এটা আমাদের মেন্সের কোশ্চেন হয়েছে। কারণ এখানে আমাদের স্টাডি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড স্টাডি করতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিন্তু তোমাকে ম্যাটেরিয়াল কিন্তু তৈরি করতে হবে। দেখো, যার লক্ষ্য ভারতের অন্তর্ভুক্ত পরিষেবা, এই ইনক্লুসিভ শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত পরিষেবা খাতের গুরুত্বপূর্ণ তথ্য শূন্যস্থান পূরণ করা, ঠিক আছে, যা অন্তর্নিহিত খাতের মানে অন্তর্নিহিতহীন এমন খাতের উদ্যোগের বার্ষিক জরিপের মতো বিদ্যমান পরিসংখ্যান দ্বারা আচ্ছাদিত নয়। তার মানে বলছে যেগুলো এক্সক্লুসিভ সেগুলোর কথা কিন্তু উল্লেখ হচ্ছে না, যেগুলো ইনক্লুসিভ সেগুলোর কথা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে, বুঝতে পেরেছো? এবার কি বলছে দেখো, এটি সেই পরিষেবা খাতের উদ্যোগগুলিকে অন্তর্ভুক্ত করেছে যা কোম্পানি আইন এবং সীমিত দায়বদ্ধতার অংশীদারিত্ব আইনের অধীনে নিবন্ধিত। মানে কি, যে দেখো আমাদের এখানে অনেক রকমের মানুষ কিন্তু আমাদের এখানে কাজ করছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন রকমের কিন্তু পেশার উদ্ভব হয়েছে। যেমন তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে ডেলিভারি বয়, যারা অ্যামাজনে ডেলিভারি করছে, যারা ফ্লিপকার্টে ইকার্টে যারা ডেলিভারি করছে, যারা সুইগি, যারা জোম্যাটো এটসেট্রা, এই সমস্ত যারা ডেলিভারি বয়, এছাড়া আরও দেখেছি বিভিন্ন রকম যারা কুরিয়ার কোম্পানির আন্ডারে কাজ করছে। তো এদেরকে কিন্তু এদের যে তোমরা ডেলিভারি বা ডেলিভারি এজেন্ট হিসাবে যে সমস্ত কোম্পানিগুলো এদেরকে রাখছে, তাদের জন্য কি আইন বরাদ্দ করা আছে, তাদের সেফটির কথা কীভাবে ভাবছে। কারণ রিসেন্ট একটা নিউজে এসেছিলো কলকাতাতেই জোম্যাটো ডেলিভারি বয় কিন্তু স্টেট বাস, যে ওয়েস্ট বেঙ্গল যে স্টেট এসবিএসটিসি সাউথ বেঙ্গল যে স্টেট বাসের কিন্তু সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে তার কিন্তু মৃত্যু হয়েছে, একদম পুরো বাসের চাপা পড়ে সামনের চাকায়, মানে সামনের বাম দিকের চাকায় কিন্তু একদম চাপা পড়ে কিন্তু তার ডেথ হয়েছে। তো এর জন্য তার পরিবারের জন্য হচ্ছে এরা কি করলো, ঠিক আছে, কোম্পানি কি করলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। দেখো, এটিতে দেখা গেছে যে 82.8% উদ্যোগ ছিল বেসরকারি লিমিটেড কোম্পানির। ওকে, এবার বলছে তারপরে পাবলিক লিমিটেড কোম্পানি 8% নেবে এবং এলএলপি নেবে কিন্তু 8%। এবার দেখো নেক্সট, দেখো সম্পূর্ণ বাংলাতে, নেক্সট দেখো ভারতের পরিষেবা খাত বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত মোকাবিলার কিন্তু সম্মুখীন হচ্ছে। দেখো, দক্ষতার ঘাটতি এবং কর্মী বাহিনীর প্রস্তুতি। দক্ষতার ঘাটতি কি বলছে দেখো, 2023 থেকে 24 সালের অর্থনৈতিক সমীক্ষা ইঙ্গিত দেয় যে ভারতে একমাত্র 51.25% কিন্তু তরুণকে কর্মসংস্থান যোগ্য বলে মনে করা হয়, যারা শিল্পের দ্রুত ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে। তার মানে কি, বাদ বাকি পার্সেন্টেজ ছাড়া, মনে করো আমরা ধরো এটাকে ধরলাম সাপোজ 52%কে ব্যতি রেখে যে 48%, সেই 48% কিন্তু দক্ষ নয়, বা যারা কোনো কিছু একটা শুরু করবে, কোনো কিছু একটা সুন্দর একটা শৈল্পিক যার মনোভাবাপন্ন আছে, বা মনে করো কোনো কিছু একটা শিল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে শৈল্পিক কর্ম করবে, এরকম কিন্তু কোনোরকমভাবে তারা দক্ষতা কিন্তু পারদর্শী নয়, বুঝতে পেরেছো? এখানে কি বলছে দেখো, অনানুষ্ঠানিক কর্মসংস্থানের আধিপত্য। 2017 থেকে 18 সালে পরিষেবা খাতের প্রায় 78% সরকারি অনানুষ্ঠানিক ছিল এবং গিগ কর্মী, যেমন কাদের বলছে, সুইগি বলছে, ওলা বলছে, উবের বলছে, এই সমস্ত কর্মীদের স্বাস্থ্য বিমা, তারা যখন অবসর হবে অবসরের যে তহবিল এবং বেতনভুক্ত ছুটির মতো সামাজিক সুরক্ষাগুলো কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ তুমি তোমার
তুমি বছরের পর বছর জোম্যাটোতে কাজ করছো, তুমি বছরের পর বছর সুইগিতে কাজ করছো, তুমি বছরের পর বছর ওলা উবেরে কাজ করছো, ফলে তোমার জন্য কি স্বাস্থ্য বিমা কি কোম্পানি করে দিচ্ছে? অবশ্যই করে দেওয়া উচিত, অবশ্যই করে দেওয়া উচিত। কারণ তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমার ফ্যামিলির কি হবে? তুমি তো ফুল টাইমার হিসাবে মনে করো তুমি সেই কোম্পানির জন্য কাজ করছো, তাহলে তোমার স্বাস্থ্য বিমা কি আদৌ হচ্ছে? অবসর যখন তোমার বয়স হয়, যখন তোমার বয়স মোর দ্যান 60 হয়ে যাবে, যখন তুমি অবসর নেবে, তখন তোমার অবসরে কি তোমার হাতে কি তোমার জন্য কি পিএফ কাটছে কোম্পানি? এদিকে কিন্তু নজর রাখতে হবে। বেতনভুক্ত ছুটি, কারণ ডেলি তুমি যদি কাজ করো তাহলে উইকলি তুমি একটা ছুটি পাও, সেই ছুটি কি তুমি কি আদৌ পাচ্ছ? এই সমস্ত বিষয়ের কিন্তু অনেক অভাব রয়েছে। এবার দেখো বিশ্বব্যাপী প্রতিযোগিতা এবং সুরক্ষাবাদ, দেখো তথ্য প্রযুক্তি খাত ভিসা, দেখো কি বলছে, তথ্য প্রযুক্তি খাত ভিসা বিধিনিষেধের মুখোমুখি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক H1B প্রত্যাখ্যান করা হয়েছিল, এবং দেখো প্রতিযোগিতামূলক কেন্দ্রগুলির উত্থান ঘটেছিল, যেমন দেখো ফিলিপাইন BPO এবং ভিয়েতনাম IT হয়েছিল, এবং ক্রমহ্রাসমান যে খরচ সুবিধা, যেমন ভারতীয় তথ্য প্রযুক্তি মজুরির গড়ে বার্ষিক মোটামুটি 8 to 10% কিন্তু বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ বিশ্বব্যাপী আমরা দেখেছি কিন্তু একটা বিরাট বড় কিন্তু চ্যালেঞ্জেস বা একটা বিরাট বড় কিন্তু আমরা মোকাবিলার সম্মুখীন হচ্ছি প্রতিনিয়তর ক্ষেত্রে, এবং যেখানে দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুরক্ষাবাদ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবার কি বলছি দেখো, অবকাঠামোগত ঘাটতি, অর্থাৎ কি স্ট্রাকচারাল ফল্ট, মনে রাখতে হবে অবকাঠামোগত ঘাটতি, কোনো রকমভাবে সুন্দর কিন্তু পরিকাঠামো নেই। দেখো বৃহত্তর ইউনিটগুলি এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে AI বা ML গ্রহণ করেনি একদম। মাঝখানে কিন্তু AI জানে না বলে গুগল কিন্তু একটা পার্সেন্টেজ, একটা তার সিংহভাগ কিন্তু পার্সেন্টেজের কর্মীকে কিন্তু ছেড়ে ফেলেছে। তার মানে কিন্তু এখনকার দিনে বুঝতে পারছো AI জানাটা অত্যন্ত আবশ্যক। ML গ্রহণ করেননি, যা সংযোগ এবং গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধির জন্য অপরিহার্য অবদান রাখে, ফলে কিন্তু একটা অবকাঠামোগত কিন্তু ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে। নেক্সট বলছি দেখো, মহামারী পরবর্তী যুগে ভারতের অভ্যন্তরীণ পর্যটন মহামারী থেকে সরে এসেছে। যেমন কি মহামারীর সময় যে পরিমাণে কিন্তু পর্যটন শিল্পের কিন্তু পতন হয়েছিল, আমরা দেখছি 2024 সালের প্রথমার্ধে বিদেশি পর্যটকদের কিন্তু আগমন 2019 সালের স্তরের কিন্তু 90% ছিল। তার মানে আমি দেখতে পাচ্ছি সেই সময় কিন্তু মহামারী পরবর্তী যে কিন্তু সমস্যা কিন্তু অনেকটা কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, এটুকু আমাদেরকে দেখতে হবে। এবার দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে দক্ষতা বৃদ্ধি। আচ্ছা তার আগে দাঁড়াও, নেক্সট নেক্সট বলছে পরিষেবা খাতের সমস্যাগুলিকে কিভাবে মোকাবিলা করা যায়। ব্যাস, এটা দেখো কতটা ইনক্লুসিভ বা কতটা রেসিলিয়েন্ট, এই বিষয়ে কিন্তু দেখতে হবে। দেখো দক্ষতা বৃদ্ধি, মন দিয়ে দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা, আচ্ছা দেখো ক্লাউড কম্পিউটিং এবং সাইবার নিরাপত্তা কর্মীদের সার্টিফাই করার জন্য স্কিল ইন্ডিয়া বা ডিজিটাল সম্প্রসারণ কিন্তু করা হয়েছে। আমরা জানি স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম কিন্তু ভারত সরকারের, এবং যেখানে বিভিন্ন খাতে যেন সাইবার সিকিউরিটি আরও বৃদ্ধি পায়, যেন হচ্ছে বিভিন্ন স্কিল ইন্ডিয়া প্রজেক্টগুলোকে কিন্তু কীভাবে ডেভেলপমেন্ট করা হচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি PMKVY আগে ছিল 1.0, 2.0, 3.0 বা 4.0 এর অধীনে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠান কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। এবার দেখো কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পের প্রয়োজনীয়তার মধ্যে ব্যবধান পূরণের জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, দেখো স্কিম কিন্তু জোরদারভাবে অনুসরণ করা উচিত। মানে কি এটা কতটা ইনক্লুসিভ বা কতটা কিন্তু রেসিলিয়েন্ট, সেদিকে কিন্তু নজর দেওয়ার কথা কিন্তু এসছে। মানে এখানে কিন্তু রাখতে হবে যে শুড বি সবসময়ের জন্য উচিত কোনটা উচিত নয়, কোনটা রাখা কোনটা না রাখা, এ নিয়ে এটা আগেরটা ছিল স্ট্যাটিক, এটা তোমার মতামত বা গভর্নমেন্ট কি স্কিম গ্রহণ করেছে কি না গ্রহণ করেছে ইত্যাদি। এবার দেখো বিশ্বব্যাপী প্রতিযোগিতাকে আরও জোরদার করা, একদম বিশ্বব্যাপী কিন্তু আরও জোরদার করা। দেখো ভিসা বিধিনিষেধ কমাতে UK ঠিক আছে এবং অস্ট্রেলিয়ার সাথে মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তথ্য প্রযুক্তি গবেষণা এবং উন্নয়ন এবং অর্থায়নের মতো বিভিন্ন কার্যক্রম সহায়তা করার জন্য ভারতে বিশাল কিন্তু প্রতিভা পুলকে কাজে লাগানোর জন্য গ্লোবাল দেখো লেখা আছে ক্যাপাবিলিটি সেন্টার এর প্রচার কিন্তু করা হয়েছে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে উন্নত অবকাঠামো, নেক্সট বলছে উন্নত অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা। নেক্সট কি বলছে দেখো,
নেক্সট বলছে উন্নত অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা। বলছে শক্তিশালী পরিকাঠামোর মাধ্যমে বিনিয়োগ করতে হবে। শুড বি, বারবার বলছে শুড বি, উচিত, করা উচিত। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নিয়োগের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তুমি একটা দোকানে গিয়েছো, দোকানে গিয়ে তুমি পেমেন্ট করতে যাচ্ছ, তোমাকে বললো না আমরা অনলাইন নিই না, আমাদের অফলাইন। তার মানে কি ডিজিটাল তারা জানে না, ডিজিটালাইজেশন যারা জানে তার ক্যাশলেস বিষয়, এই জায়গাগুলোকে কিন্তু তোমাকে উন্নত করতে হবে। সবসময় কিন্তু পকেটে ক্যাশ নিয়ে ঘোরা যাবে না। দেখবে যখন দেখবে আগে কী হতো, আগে দেখবে চুরি ডাকাতি অনেক বেশি ছিল, আগে সব কিছু ছিল ক্যাশ, সঙ্গে ক্যাশ থাকতো, মানি ব্যাগ ক্যাশ থাকতো, মানি ব্যাগ পকেট মার হয়ে যাওয়ার সম্ভাবনা। এখন জাস্ট একটা ফোন আর কিচ্ছু না। যদি তোমার ফোনও চুরি হয়ে যায় তাহলে কিন্তু কেউ তোমার অ্যাকাউন্টে ক্যাশ বের করতে পারবে না, যদি না সে ইউপিআই আইডি, তোমার আঙুলের ছাপ, তারপরে নর্মাল মোবাইলের পাসওয়ার্ড এগুলো কিন্তু জানে। ঠিক আছে, এছাড়াও নিরাপদ এবং কার্যকর প্রযুক্তি ব্যবহারের জন্য ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করে সাইবার নিরাপত্তাকে কিন্তু জোরদার করতে হবে। যেমন কি সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইকেওয়াইসি। ঠিক আছে, নো ইউর কাস্টমার। হোয়াট ইজ ইকেওয়াইসি? ইলেকট্রনিক নো ইউর কাস্টমার। আঙুলের ছাপ, আঙুলের ছাপ, যে ব্যক্তির আঙুলের ছাপ যা, সেই আঙুলের ছাপ দিয়ে টাকা তুল, সব কিছু কিন্তু লক করা। ঠিক আছে, তুমি দেখা যাচ্ছে তুমি খেতে যাচ্ছ কোনো জায়গায়, বা তুমি কোনো জায়গায় গিয়েছো, হোটেলে গিয়েছো, জাস্ট তুমি ওখানে কার্ড পাঞ্চ করে তুমি তোমার ঘরে ঢুকছো। তার মানে এখানে কি যতটা সম্ভব কিন্তু সিকিউরিটির ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। ছোট শহরগুলিতে অবকাঠামোগত উন্নয়নের এবং ডিজিটাল সংযোগ বৃদ্ধির মাধ্যমে দেখো টিয়ার 1 এবং টিয়ার 3 শহরগুলিতে পরিষেবা খাতের প্রবৃদ্ধি বিকেন্দ্রীকরণের সুপারিশ কিন্তু করা হয়েছে অবশ্যই। এই হচ্ছে আমাদের নোট। এরপর আসবো আমাদের উপসংহার। উপসংহার কিন্তু মাস্ট বলে দিলাম, আইএসের কিন্তু নোটে কিন্তু উপসংহার আর ইন্ট্রোডাকশন, উপসংহার আমাদের মনে রাখতে হবে। আমরা একটা প্রথমত আমরা যেটা করব, দেখো আমাদের মনে রাখতে হবে আমরা প্রথমত যেটা করব, ফার্স্ট অফ অল আমরা একটা কিন্তু ইন্ট্রোডাকশান পার্ট দেবো। ফার্স্ট অফ অল আমরা একটা ইন্ট্রোডাকশান পার্ট দেবো, দেন আমরা একটা বডি করব নোটের মধ্যে, দেন আমরা নোটের মধ্যে কি করব বলো, নোটের মধ্যে একটা বডি করব। নেক্সট আমরা কি, আমরা নোটের মধ্যে একটা কনক্লুশন দেবো। তাহলে এইভাবে আমরা কিন্তু আমাদের নোটটা সাজাবো। এবার যদি তোমরা কোনো ফ্লোচার্ট দিতে চাও, ডায়াগ্রাম দিতে চাও, সেক্ষেত্রে সেটাকে কিন্তু বডির মধ্যে অ্যাড করতে হবে। বুঝতে পেরেছো? উপসংহার দেখো, পরিষেবা খাত খুব ইম্পর্টেন্ট, যে পরিষেবা খাত যেটা সার্ভিস সেক্টর, পরিষেবা খাত ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জিডিপি, কর্মসংস্থান এবং বিশ্ব বাণিজ্য উল্লেখযোগ্য অবদান রাখে। ঠিক আছে, বিশ্ব বাণিজ্যে উল্লেখযোগ্য অবদান রাখে। তবে দক্ষতার ঘাটতি আনুষ্ঠানিক কর্মসংস্থান এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতার মতো বিভিন্ন মোকাবিলাগুলির বৃদ্ধিকে কিন্তু ইহা বাধাগ্রস্ত করছে। ভালো, তার মানে অবশ্যই এটা কিন্তু একটা পজিটিভ। মনে রাখবে সবসময় যেন উপসংহার যেন হয় পজিটিভ, কারণ মনে রাখবে ইউ উইল বি এ ইন্ডিয়ান ব্যুরোক্রেট, ইউ উইল বি এ গভর্নমেন্ট, ইউর ডিসিশন উইল বি দ্য গভর্নমেন্ট ডিসিশন। যখন তুমি মনে করো এসডিও হলে, ডিএম হবে, তখন তোমার ডিসিশন হচ্ছে গভর্নমেন্টের ডিসিশন। ওই জন্য সবসময় মনে রাখতে হবে উপসংহার যেন হয় আশাবাদী, গভর্নমেন্টের পক্ষে। বুঝতে পেরেছো কী বললাম? নেক্সট কী বলছে দেখো, দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং ছোট শহরগুলির উন্নতকরণের মাধ্যমে এই সমস্যাগুলি মোকাবিলা করা সেক্টরের স্থিতিস্থাপকতা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলকে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে মূলকতাকে কিন্তু বৃদ্ধি করছে। এই হচ্ছে বিষয়। বলো, এই হচ্ছে আমাদের নোটের তাহলে সাইজ কীরকম হচ্ছে একটু দেখিয়ে দিই। নোটের সাইজ কিন্তু একদম শর্ট, কারণ এখানে দেখো নোটের সাইজ যদি শর্ট না হয় তুমি কিন্তু লিখতে পারবে না। দেখো কারণ কি মনে রাখতে হবে, দেখো কারণ এখানে দেখো তোমাকে মনে রাখতে হবে কি, তোমাকে মনে রাখতে হবে তোমাকে ওয়ার্ড লিমিট মেনটেন করতে হবে। তাহলে দেখো এখানে একটা A4 পেজ, দেখো এই একটা A4 পেজ, একটা A4 পেজ, মানে এই হচ্ছে কোয়েশ্চেন, দাঁড়াও, এই হচ্ছে কোয়েশ্চেন, না এই হচ্ছে কোয়েশ্চেন, এই হচ্ছে কোয়েশ্চেন, এই হচ্ছে অ্যান্সার শুরু হচ্ছে এখান থেকে, এই নেক্সট এখান থেকে এই দিয়ে টোটাল আমাদের শব্দ সংখ্যা হচ্ছে মোটামুটি 300 to 350 ওয়ার্ডস। আমাদের চেয়েছে কত, মানে আমার হয়েছে, আমাদের নোট হচ্ছে 300 to 350 ওয়ার্ডস। আমাদের চেয়েছে কত, চেয়েছে হচ্ছে 250 ওয়ার্ড। অর্থাৎ এই নোটটা মুখস্থ করে যখন তুমি নোট লিখবে অটোমেটিক কিন্তু তোমার নোট 250 ওয়ার্ড বা 260 ওয়ার্ডের মধ্যে নোট চলে আসবে। মিনিমাম তোমার নোট বাদ যাবে 60-70টা ওয়ার্ড কিন্তু তোমার কম হবে যখন তুমি নোটটা লিখবে। তাহলে আমাদের কত হয়েছে, আমাদের মোটামুটি হয়েছে 300 থেকে 350, মানে 300 থেকে 325 ওয়ার্ডের মধ্যে আমাদের নোট আছে। 300 থেকে 325 ওয়ার্ডের মধ্যে আমাদের নোট আছে। যখন তোমরা এই নোটটা মুখস্থ করে লিখবে
অটোমেটিক কিন্তু 250 ওয়ার্ডসের মধ্যে তোমার নোট চলে আসবে, আর তোমাকে তাই লিখতে হবে, বেশি কিন্তু লেখা যাবে না, কারণ বেশি লিখতে গেলে কিন্তু তুমি মেন্সে শেষ করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নোটের সাইজ, এটাকেই কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের নোট প্রোভাইড করা হচ্ছে। দেখো একটু বলে দিই, দেখো আইএএস 2026-এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল স্টাডিজ কিন্তু ব্যাচ শুরু হচ্ছে 4 জুন হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। ক্লাস হবে লাইভ রেকর্ডেড এবং ডেলি ক্লাস হবে, এভরিডে ক্লাস, প্রত্যেক দিন কিন্তু ক্লাস হবে। ডেলি অ্যান্সার রাইটিং দেখতে পাচ্ছ, দেখো ডেলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস সেশন আইএস প্রিলিমসের জন্য, মেন্সের জন্য। প্রিলিমসের জন্য ডেলি এমসিকিউ প্র্যাকটিস এবং ডিটেল এক্সপ্লানেশন। এক্সট্রা কিন্তু প্রত্যেক সপ্তাহে এসের উপর কিন্তু এক্সট্রা জোর দেওয়া হবে, প্রত্যেক সপ্তাহে একটা করে এসে, মাসে 4টে করে এসে, এবং এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের আমরা মডেল সেট প্রোভাইড করব, এবং পুরো বাংলায় কিন্তু মডেল সেট প্রোভাইড করা হবে। এবং এথিক্স ইন্টিগ্রিটি অ্যাপটিটিউডের যে মডেল সেট আমরা প্রোভাইড করব, সেই সেটটাকে দেখে বা তুমি মানে সেটের কোন কোন পয়েন্টগুলোকে কীভাবে আমি অ্যাপ্রোচকে সাজাবো সেগুলোকে দেখে নিয়ে আমরা কিন্তু টাস্ক দেবো, সেই টাস্ক কিন্তু তোমাকে পূরণ করে আসতে হবে, বা সেই টাস্ক কিন্তু করে আমাদেরকে পাঠাতে হবে, যেটাকে বলা হয় কেস স্টাডি। 4 জুন থেকে অফিসিয়াল ব্যাচ শুরু হচ্ছে। এছাড়া কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা কম্প্রিহেনশন করাবো ইংলিশে, এবং সিস্যাট কিন্তু করানো হবে ইংলিশে, এবং সম্পূর্ণ নোট কিন্তু তোমাকে বাংলায় প্রোভাইড করা হবে। ঠিক আছে, যারা বাংলা নেবে বাংলা, যারা ইংলিশ নেবে ইংলিশ, সেটা তার ব্যক্তিগত বিষয়। এবার দেখো আমাদের ফোন নাম্বার 9734912260, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এবার দেখো বলে দিই বিষয়টা, তোমাদের হচ্ছে আমাদের ফিস রাখা হয়েছে প্রত্যেক মাসে হচ্ছে 1600 টাকা, একদম মান্থলি ফিস রাখা হয়েছে, মান্থলি ফিস রাখা হয়েছে আইএএস প্রিলিমস এবং মেন্সের জন্য। আইএএস প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য ফুল কমপ্লিট, প্রিলিমস এবং মেন্সের জন্য রাখা হয়েছে 1600 টাকা প্রত্যেক মাসে, মান্থলি 1600 টাকা। আর যদি তোমরা আইএস প্রিলিমস প্লাস মেন্স প্লাস অপশনাল অ্যানথ্রোপোলজি পড়তে চাও, যদি তোমরা অপশনাল অ্যানথ্রোপোলজি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিস রাখা হয়েছে মান্থলি কম্বো প্যাক মান্থলি রাখা হয়েছে 2500 টাকা। ওকে, 2500 টাকা পার মান্থ। এবং অথবা যদি তুমি শুধুমাত্র আইএসের জন্য অপশনাল অ্যানথ্রোপোলজি পড়তে চাও, তাহলে তোমার জন্য মান্থলি ফিস রাখা হয়েছে কিন্তু 1000, তোমার জন্য মান্থলি ফিস রাখা হয়েছে 1000। ক্লাস হবে কোথায়? ক্লাস হবে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান। গুগল প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো কম্পা একাডেমি, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো কম্পা একাডেমি সার্চ করো। সার্চ করলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান পেয়ে যাবে, কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান ডাউনলোড করো। ডাউনলোড করার পরে নিজের মোবাইল নাম্বার দিয়ে, মেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করো। রেজিস্টার করলে কিন্তু তুমি পেড ব্যাচে ঢুকে যাও। পেড ব্যাচে ঢুকে গেলে দেখবে প্রচুর কিন্তু আছে, ওখানে কিছু ডেমো ম্যাটেরিয়াল দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, এবং সেখানে কিন্তু ক্লাস সম্পর্কে ডিটেলস তথ্য তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমরা আমাদের সাথে কথা বলতে যাও, কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাও, অবশ্যই তোমরা ফোন করতে পারো। কম্পা একাডেমি হচ্ছে অফিসিয়াল নাম্বার 9734912260, অথবা তোমরা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ডিরেক্ট আমাকে কল করতে পারো। আমার ফোন নাম্বার হচ্ছে 9800907260, এই নাম্বারেও কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, চলো এই নাম্বারটা তোমরা দিব্যেন্দু স্যার বলে কিন্তু সেভ করে রাখবে। ঠিক আছে, ওকে। আর তোমরা অবশ্যই কম্পা একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেল, এবং প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় তোমরা চোখ রাখো, কারণ আমরা এভরিডে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাশন করছি আইএস মেন্সের জন্য। এভরিডে কিন্তু এটা সারা বছর ধরে চলতে থাকবে। ঠিক আছে, তবে কিন্তু আমাদের ইউটিউবে আপাতত একটা করে কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করা হচ্ছে, কিন্তু মনে রাখবে তোমাদের দরকার হচ্ছে ডেলি কিন্তু 3টে করে কোয়েশ্চেন আইএসের জন্য। 2 থেকে 3টে কোয়েশ্চেন তোমাদের এভরিডে করতে হবে, না করলে কিন্তু কমন পাবে না পরীক্ষাতে। ডেলি তোমাদের লাগবে কিন্তু 2 থেকে 3টে কোয়েশ্চেন মিনিমাম মুখস্থ করতেই হবে। এবং আমরা যে কোর্স লঞ্চ করছি, কোর্সে কিন্তু ক্লাস হবে ডেলি ক্লাস, এবং ডেলি কিন্তু আমরা ম্যাটেরিয়াল আপলোড করবো। ডেলি তোমাকে স্টাডি করতে হবে, ডেলি কিন্তু প্রিলিমসের জন্য তোমাকে ফ্যাক্ট মুখস্থ করতে হবে, প্রিলিমসের জন্য কিন্তু আমরা ডিটেলস সব কিছু দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। এডিটোরিয়াল থেকে শুরু করে, এসে থেকে শুরু করে, এথিক্স অ্যাপটিটিউড থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করবো। তাহলে আজকে সেশনটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যে 6টায়। ধন্যবাদ।